লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এবার মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা গো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। ও গৌরী, কি করছিস? এই ছোট ঠাম্মি মায়ের অর্ঘ্য তৈরি করছি গো। সপ্তমীর পুজোর ভোগে জোগাড় করতে হবে, মনে রাখিস মা। তুমি চিন্তা করো না গো ছোট ঠাম্মি, আমি সব দেখে নিয়েছি। তুই নিজে গিয়ে একবার দেখে আয় না মা, নাহলে আমি শান্তি পাচ্ছি না। আচ্ছা ছোট ঠাম্মি, আমি যাচ্ছি। নীলা দিদি শোনো না, বলছি আমি একটু ভোগের ওখানে যাচ্ছি, তুমি একটু মায়ের অর্ঘ্যগুলো তৈরি করে দেবে? মায়ের অর্ঘ্য তৈরি করব আমি? কি বলছো কি গৌরী, আমি এক হাতে কি করে অর্ঘ্য তৈরি করব? আর তাছাড়া অর্ঘ্য তৈরি করার জন্য তো আলতা পাতাকে দুব্বো আর আতপ চাল দিয়ে বাঁধতে হয়। আমি এক হাতে কি করে করব? তাছাড়া পুজোর কাজে আমি বাঁ হাত দেব, তা হয় না গৌরী। ওমা, বাঁ হাতে পারবে না কেন? ভগবান তো মানুষকে দুটো হাত দিয়েছে, এই বাঁ হাত আর ডান হাত, দুটো হাতই তো সমান। দেখো, শুধু এই হাত দুটো পরিষ্কার থাকা নিয়ে কথা। আচ্ছা আচ্ছা, তুমি বলো না, যে কাজ শুধু ডান হাতে করা যায় না, সে কাজে বাঁ হাতে সাহায্য লাগে না? নীলা দিদি, তোমার যেভাবে মনে হয় সুবিধা হবে সেভাবে করো। কিন্তু গৌরী, তাও পুজোর কাজ আমি বাঁ হাত দিয়ে। আমি বলছি তো নীলা দিদি, এতে কোনো দোষ হয় না গো, আমার উপর ভরসা রাখো। যাও।
দাঁড়া। ছি 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 ছি। কি করতে যাচ্ছিলে তুমি নীলা? হ্যাঁ, এত বড় অনর্থ এই বাড়িতে কি করে হতে দিচ্ছ তোমরা? তুমি জানো না? তুমি জানো না কি করতে যাচ্ছিলে? তুমি 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 মায়ের অর্ঘ্য সাজাতে যাচ্ছিলে। কত বড় অমঙ্গল হয়ে যেত। এটা আপনি কি বলছেনটা কি শৈলমা? কি হয়েছে বা হাতে কাজ করলে? নীলা দিদি তো কোনো অন্যায় করেনি। কেউ যদি শুদ্ধ মনে শুদ্ধ দেহে মায়ের কাজ করতে চায়, মা কি তা গ্রহণ করবেন না? চুপ করো তুমি। সব ব্যাপারে তোমার বড় বড় কথা বলা চাই, তাই না? কতদিন এসছো তুমি এই বাড়িতে? এই বাড়ির নিয়ম সম্পর্কে তুমি জানো কিছু? কতটা জানো তুমি? চুপ। নীলা, আমি মানছি গৌরী না হয় জানে না, কিন্তু তুমি তো এই বাড়ির মেয়ে, তুমি তো জানো নিয়মগুলো। এত বড় অন্যায় তুমি করতে যাচ্ছিলে? তুমি বাঁ হাত দিয়ে মায়ের অর্ঘ্য সাজাতে যাচ্ছিলে, যে অর্ঘ্য মায়ের কপালে মায়ের মাথায় ঠেকানো হবে। তোমার এত বড় খুঁত! ছি 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 ছি। তাই নিয়ে তুমি পুজোর কাজ করতে যাচ্ছিলে নীলা? থাক না ঠাকুরজি, আমি বলছি শোনো, নীলা আর কোনো কাজে হাত দেবে না। কি করছে শৈল? পুজোর দিনে মেয়েটাকে বকাবকি করছে, মেয়েটার চোখের জল ফেলছে। এটা অন্যায়, এটা ঘোর অন্যায়। নীলা দিদি আজ মন থেকে মায়ের জন্য কিছু করতে চাইছিল, আর তাতে বাধা পড়লো। এতেই তো বরং মা রাগ করতে পারেন, অন্য কোনো কারণে নয়। আর নীলা দিদির হাতটা যে এরকম, তাতে তো নীলা দিদির কোনো দোষ নেই। আমার বিশ্বাস নীলা দিদির হাত একদিন ঠিক সেরে যাবে। তুমি মন খারাপ করো না গো নীলা দিদি। তুমি দেখো, মায়ের কৃপাতে তোমার হাত ভালো হয়ে যাবে গো। দেখো তুমি। এটা কি হলো গৌরী? কি হলো নীলা দিদি? আমার এরকম কেন মনে হলো যে? কি মনে হয়েছে? কোনো অসুবিধে বলো না। আমার হাতটা এরকম কেন? নীলা দিদি, এই পলা, একবার জানা গিয়ে দেখ না। আশ্চর্য, নীলা দিদি এভাবে কেন চলে গেল? যাবেই তো। এত বড় পাপ করতে যাচ্ছিল, এই পাপের ফল তো ওকেই ভোগ করতে হবে। আর আজ আবার এই গোটা পরিবারকে অনর্থের হাত থেকে বাঁচালাম আমি। শৈল, সব কথা পরে হবে, এখন এসো আমার সঙ্গে। বাবা, আমি তোমাকে বললাম তো পরে হবে, এসো। আজ এই পুজোর দিনেও আমার মেয়েটার চোখ থেকে আবার জল পড়লো। আচ্ছা আচ্ছা, ওর কি দোষ বলো তো? একই ওই ঘটনাটার পর থেকে আমার মেয়েটা সারাক্ষণ নিজেকে অপরাধী মনে করে, কষ্ট পায়। তারপরে যাস না বড় বউ, শোন আমার। কি হয়েছিল নীলা দিদির? কি এমন হয়েছিল যে হাতটার এরকম অবস্থা হলো? আমাকে জানতেই হবে। বারবার বলা সত্ত্বেও তুমি নিজেকে সংযত করবে না, তাই তো? তুমি তোমার জেদ ধরেই থাকবে। মনে রেখো, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা। তোমার এই অতি দর্প, তোমার অতি দম্ভ তোমার সর্বনাশের কারণ হবে। বলে না, বিনাশকালে বুদ্ধিনাশ, তোমার হচ্ছে তাই। বাবা, কি বলছো কি তুমি? আমার বিনাশকাল তোমার কাছ থেকে আমি এরকম কথা আশা করি না বাবা। আমি তোমার বাবা বলি তোমাকে বলছি,
আমি ধৃতরাষ্ট্রের মতন অন্ধ নই, যেটা বাস্তব আমি সেটাই বলছি। সংযত হও, সংযত হও, দয়া করে এই মুখটা বন্ধ রাখো। আমি তো বুঝতেই পারছি না তুমি আমাকে কেন এই কথাটা বলছো। আমি কি করেছি? আমি তো গৌরীকেও কিচ্ছু বলিনি। তোমার কি আমার কথা বলা নিয়েও এখন সমস্যা? আমার সমস্যা একটাই, তুমি আমার কোনো কথা শুনছো না। তুমি কি চাও বলো? তুমি কি চাও বাবা? আমি সারাক্ষণ হাত জোর করে গৌরীর পেছন পেছন ঘুরে বেড়াই, এটাই চাও তুমি? আমি তা বলছি না শৈল, আমি বলছি তুমি এমন কিছু করো না যাতে এই পুজোয় বাধা সৃষ্টি হয়। বাধা সৃষ্টি? আমি পুজোয় বাধা সৃষ্টি করেছি বাবা? আমি চেয়েছিলাম পুজোটা যাতে নির্বিঘ্নে হোক। নীলা কি করছিল? ওর খুঁতো হাত নিয়ে ও মায়ের অর্ঘ্য সাজানোর জন্য গেছি। কত বড় অমঙ্গল! শৈল, নীলার প্রসঙ্গে এই বাড়িতে না ওঠাই ভালো। তুমি খুব ভালো করে জানো, তুমি জানো নীলার সঙ্গে আসলে কি হয়েছিল। একটা ধামাচাপা পড়ে যাও ঘটনাকে তুমি আবার খুঁচিয়ে তুলছো। তুমি তো খুব ভালো করেই জানো যে নীলার সঙ্গে কি হয়েছিল। সেটা বাড়ির লোক যাই বলুক না কেন, আমরা তো জানি কি হয়েছিল আসলে। কি দোষ করেছে আমার মেয়েটা? কেন ওকে এইভাবে শাস্তি পেতে হচ্ছে? কি ছিল মেয়েটার? একটা ঘটনার পরে আজকে কি অবস্থা হয়েছে ওর? যে মেয়েকে সবাই বলতো সর্বগুণ সম্পন্ন, আজকে সবার সামনে ওকে কিভাবে অপমানিত হতে হলো। এই জন্য তো মেয়েটার মনের জোর বলে কিচ্ছু অবশিষ্ট নেই। এত ভালো স্বামী পেয়েছে, অথচ শ্বশুর ঘর পর্যন্ত করতে পারে না। বড় বউ কষ্ট পেও না। শৈল যে মাঝে মাঝে কেন এমন করে আমি বুঝতে পারি না। ওর কথায় কিছু মনে করো না। দেখো, নীলা খুব ভালো মেয়ে, ঈশ্বর ওকে বেশি কষ্ট দেবেন না। তুমি দেখো, ঠাকুরের আশীর্বাদে ও ঠিক ভালো হয়ে যাবে। সকলেরই তো জীবনে কিছু না কিছু ভোগ লেখা থাকে, সেটাই হয়েছে। নীলা ঠিক ভালো হয়ে যাবে, আমার মন বলছে। ছোট ঠাম্মি একদম ঠিক বলেছে। মা, ও মা, আমাকে বলুন না যে নীলা দিদির কি এমন হয়েছিল যে নীলা দিদির হাতটা ওরকম হয়ে গেছিল? এই বাড়ির বড় মেয়ে নীলা, ওর স্বভাব, ওর গুণের কথা সবার মুখে মুখে ফিরত। পয়মন্ত মেয়ে দেখুন, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, কি শান্ত ধীর স্থির দেখুন। আপনারা বসুন, শৈলমা এক্ষুনি আসছেন। তুমিও থাকো না মা, মন্দিরে তোমাকে দেখে আমাদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। না, নীলা থাকতে পারবে না। নীলার তো কাল বিয়ে, ওর অনেক কাজ আছে এখন, ওকে আটকাবেন না। নীলা, তুমি যাও। হ্যাঁ শৈলমা। হ্যাঁ রূপম, বলছি যে শোনো না, আমি আজকে তোমার সাথে একটু দেখা করতে চাই। আমি জানি কালই আমাদের বিয়ে, কালকেই তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু যখন আমি এত করে বলছি তখন নিশ্চয়ই দরকারটা খুব জরুরি। তাহলে ওই সময় তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তুমি পৌঁছে যেও। নীলা, আমার কথাটা শোন। নীলা, মামা প্লিজ, আমাকে একবার বেরোতে তো আমার খুব দরকার। অন্যায় আবদার করিস না নীলা, আজকে কিছুতেই বাড়ি থেকে বেরোনো সম্ভব না। তুই ভালো করে জানিস সেটা। বিয়ের আগের দিন এভাবে বাড়ি থেকে বেরিয়েছে শুনলে ঠাকুরজি খুব রাগারাগি করবে। তুই তো জানিস। আমার কথাটা শোন, বিয়েটা হয়ে যাক, একেবারে বাড়ি থেকে বেরোবি, কেমন? না মা, আমাকে যে বেরোতেই হবে। আমি রূপমকে কথা দিয়ে ফেলেছি যে ওর সাথে আমি দেখা করবো, আর
ও হয়তো এখন আমার জন্য অপেক্ষা করছে। না না, আমাকে যেতেই হবে মা। না প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কেউ টের পাবে না, আমি যাবো আর আসবো, একটুখানির জন্য কেউ জানতে পারবে না মা। প্লিজ আমার লক্ষ্মী মা, প্লিজ প্লিজ প্লিজ। ওটাই ছিল নীলার জীবনের সবচেয়ে বড় ভুল। সেদিন ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ওর উচিত হয়নি জানো। সবার কথা অমান্য করে বাড়ি থেকে চলে গিয়েছিল। আর এই শান্ত শিষ্ট মেয়েটার মধ্যে একটা অদ্ভুত জেদ কাজ করেছিল সেদিন। কিছুতে কারো কথা শুনলো না, আর তারপরে রাস্তায় বেরিয়ে ওইভাবে অ্যাক্সিডেন্ট করলো। ঠাকুরজি বলে নিয়ম অমান্য করে বেরিয়েছিল তো বাড়ি থেকে, তাই মা ক্রুদ্ধ হয়েছিলেন। সেদিনের অ্যাক্সিডেন্টে নীলার সারা শরীরে অনেক জায়গায় চোট লেগেছিল, আঘাত পেয়েছিল মেয়েটা। ধীরে ধীরে সব আঘাত সেরে গেল, শুধু শুধু হাতটা না আর কিছুতেই সারলো না। মা ক্রুদ্ধ হয়ে ও বলেছিল যদি বিয়ে করতেই হয় তাহলে নীলাকেই বিয়ে করবে, কারণ ওর সঙ্গে দেখা করবার জন্যই তো নীলা বাড়ি থেকে বেরিয়েছিল। তারপরেই দুর্ঘটনা। ও এটাও বলেছিল যদি বিয়ের পর এই দুর্ঘটনা ঘটতো তাহলে কি নীলাকে আমরা ফেলে দিতাম? ঠিকই তো, রূপম দাদা তো একদম ঠিক কথা বলেছিল। কোনো মানুষের অঙ্গহানি হলে তাকে কি বাতিল করা যায় নাকি? এই জন্যই তো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক যুগ যুগান্তরে। রূপমের জেদাজেদিতে বিয়েটা হলো ঠিকই, কিন্তু দিদি ভাইয়ের মনটা না একেবারে ভেঙে গেল। দুর্ঘটনার পর ওর হাতটা সারলো না, সেই আঘাত যেমন রয়ে গেল তেমনি আরো একটা বড় আঘাত রয়ে গেল। দিদি ভাইয়ের আত্মবিশ্বাসটা একেবারেই নষ্ট হয়ে গেল। কার হয়ে গেল আমার এটা জীবন, সর্বনাশ হয়ে গেল। আমি আমি জানি না যে কার অভিশাপে এটা হলো, কার নজর লেগেছিল আমার মেয়েটার উপরে। কি এমন করেছিল নীলা? মা মা আমি আপনাকে বলছি সবকিছু আবার ঠিক হয়ে যাবে। মা মা কখনো এত নিষ্ঠুর হতে পারে না, মা কখনো না। আপনি দেখবেন মায়ের কৃপাতে নীলা দিদির হাত আবার সেরে যাবে। ভয় কিসের এত ভয় তোমার বাবা? কি মনে হয় তোমার অতীত বর্তমান হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে? তাই কখনো হয় নাকি? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। নীলা এইভাবেই বাঁচবে, কোনোদিন ওর হাত ঠিক হবে না। আর সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল, কেউ কোনোদিনও জানতে পারবে না বাবা। কাজেই তুমি নিশ্চিন্ত থাকো। তোমার এই আত্মবিশ্বাসে একদিন তোমার কাল হবে শৈল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সেদিন নীলার ওই অ্যাক্সিডেন্টের পেছনে কাদের হাত ছিল। না না, রূপমের সঙ্গে দেখা করতে আমাকে যেতেই হবে, ওকে তো জিনিসটা দিতেই হবে। আমি তো বেশিক্ষণ থাকবো না, যাবো আর চলে আসবো। আর
বাড়িতে কেউ টেরও পাবে না। দেখলে বাবা, নীলার বাড়াবাড়িটা শুধু দেখলে তুমি, আর সহ্য করা যাচ্ছে না। ওকে কিন্তু থামানো দরকার। আর এই বাড়িতে শৈলমা থাকা সত্ত্বেও সবাই নীলার গুণগান কেন গাইবে বাবা? অনেক হয়েছে, ওকে থামানোর একটা ব্যবস্থা করো তুমি। আমি ব্যবস্থা করছি। ওর কাল ওকে টানছে। এই বাড়ি থেকে বেরোনোই ওর জীবনের চরম বিপর্যয় ডেকে আনবে। এই বাড়ির ব্যাপারে যা কথিত আছে, এই বাড়িতে কেউ ঈশ্বরের অংশে জন্ম নেবে। নীলা হলো সর্বগুণ সম্পন্না। এই বাড়িরই তুমি। ঈশ্বরের অংশ যদি সত্যি সত্যি নীলা সৎ আধারকে বেছে নেয় জন্ম দেওয়ার জন্য, তাহলে তো বিপদ। আমার সব যাবে। না না না, আমাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। নীলা যেন কোনো মতেই আমার সাজানো মিথ্যের পাহাড়ে ফাটল না ধরাতে পারে। তুমি চিন্তা করো না শৈল, যা ব্যবস্থা করার আমি করছি। এই নিয়ে আর কোনো আলোচনা নয়। এমনিতে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তাই এমন কিছুতে হাত দিও না, বা এমন কোনো আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না যাতে তোমার নিজের হাতটাই জ্বলে পুড়ে যেতে পারে। আমি তোমাকে শেষবারের মতন বলছি শৈল, আর কোনো রকম ঝামেলা যদি তুমি করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না এই পৃথিবীতে। এটা মনে রাখো।